আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন হাউ ডেমোক্রেসি অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি সঞ্জুয়েল। পুরো বিশ্বে কে আসলে টেরিফের মাধ্যমে শাসন করার কিংবা নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু উল্টো প্রতিক্রিয়া হচ্ছে যেটি এই সপ্তাহে দেখা গেল চীনে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের একটি সম্মেলন, যেটিতে চীন আয়োজক এবং একই সাথে সেইখানে রাশিয়া, ইরান, ভারত এবং বেশ কয়েকটি দেশের প্রতিনিধিরা যোগ দিয়েছেন। তারা মূলত এই আয়োজনের মধ্য দিয়ে, যদিও এটি পুরনো একটি সংগঠন, প্রায় 2 যুগের বেশি পুরনো সংগঠন, কিন্তু এত বড় পরিসরে এত বিশ্ব নেতাদেরকে নিয়ে এত ঢাকঢোল পিটিয়ে এই আয়োজনটি করা হয়েছে। আমেরিকার অনেকে মনে করছেন যে আমেরিকার বিপরীতে দাঁড়িয়ে একটি শোডাউন করার চেষ্টা করছেন চীনের শি জিনপিং, এবং সেইখানে সাড়া দিচ্ছেন রাশিয়া তো বটেই, নতুন করে ভারত। কারণ ভারত এই সংগঠনে এর আগে অ্যাক্টিভলি সক্রিয়ভাবে কখনোই এতটা অংশগ্রহণ কিংবা এতটা আগ্রহ নিয়ে যোগ দিচ্ছে নিজেদের অস্তিত্ব রক্ষায়, কারণ ভারতের উপর 50% ট্যারিফ কার্যকর করা হয়েছে। আর কার্যকর করা হয়েছে বলে অর্থনীতি এবং রাজনীতি দুটো বিষয় বিবেচনা নিয়ে বিশ্বের সম্ভাব্য তৃতীয় অর্থনীতি শক্তি হিসেবে ভারত 2028 সাল নাগাদ হয়তো নিজেদের অবস্থান তৈরি করবে। তারা দ্বিতীয় বৈশ্বিক অর্থনীতির দেশ চায়নার সঙ্গে জোট করতে যাচ্ছে। জোটটা আনুষ্ঠানিক নয়, অনানুষ্ঠানিক, কিন্তু এটি আমেরিকার বিপরীতে, অর্থাৎ বিশ্বের প্রথম অর্থনৈতিক শক্তির বিপরীতে একটা বড় ধরনের শোডাউন। এবং এটি নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের দৃষ্টি তো রয়েছেই, একই সাথে ভূ রাজনীতি, অর্থনীতি, নানা বিষয়ে আলোচনা আসছে, এবং সেটি আমরাও আলোচনা করব আজকের অনুষ্ঠানে। আমাদের সাথে আলোচক হিসেবে যোগ দিচ্ছেন বর্ষিয়ান সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক সৈয়দ মাহমুদুল্লাহ এবং সোশিও পলিটিক্যাল অ্যানালিস্ট মাহমুদ রেজা চৌধুরী। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। সৈয়দ মাহমুদুল্লাহ, শুরুতে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হলো সাংহাইয়ের এই সামিটটিকে নিয়ে। অনেকে মনে করছেন এটি আমেরিকার বিপরীতে একটি আওয়াজ তৈরি করা, একটা শোডাউন দেয়া, যেটি নেতৃত্ব দিচ্ছে চায়না, এবং তারা পাশে পাচ্ছে। রাশিয়া আগে থেকেই আমেরিকার বিপরীতে কাজ করছিল, ভারতকেও নতুন করে পাচ্ছিল। একটা মেরুকরণ চলছে। আপনার কাছেও কি মনে হয় যে এই মেরুকরণটা বড় ধরনের কোনো ধাক্কা দিতে পারে আমেরিকাকে, নাকি এটি আসলে এক ধরনের শোডাউন, কিন্তু ফল তেমন কিছু আসবে না? না, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি মোটামুটি সামারাইজ করেছেন। আমি আমার মতো করে বিশ্লেষণ করার চেষ্টা করবো। একটা হচ্ছে যে ওই যে একটা শব্দ আপনি ইউজ করেছেন, আওয়াজটা এখানে বেশ বড় সড়ো, কিন্তু কথা হচ্ছে এট দি এন্ড অফ দি ডে শেষ পর্যন্ত এটা একেবারে তৃতীয় একটি শক্তি হিসাবে বা দ্বিতীয় একটি শক্তি হিসাবে আত্মপ্রকাশ করবে, অথবা পশ্চিমা বিশ্বের বিপরীতে, আমেরিকার বিপরীতে আরেকটা দ্বিতীয় জোট হিসেবে দাঁড়িয়ে যাবে, এমন আশঙ্কা, এমন সম্ভাবনা আমার কাছে এখনো মনে হচ্ছে না। এর অনেকগুলো কারণ। একটা হচ্ছে যেমন একদিকে চীন এবং ভারতের সাথে রাশিয়ার বেশ সম্পর্ক, ঘনিষ্ঠতা আছে। মানে চীনের উপরে অনেকটা নির্ভর করে, চীনের টেকনিক্যাল নানা ধরনের হেল্প নিয়ে, উপকরণ ইত্যাদি নিয়ে তারা অস্ত্রশস্ত্র তৈরিতে মানে হেল্প করছে তাদের রাশিয়াকে। এগুলা সব সত্য আমরা জানি, এবং তারা এখন পর্যন্ত টিকে আছে সেই দিক থেকে। মানে অর্থনৈতিক দিক থেকে চীনে বিপুল পরিমাণে তেল রপ্তানি করছে, রাশিয়া ভারতের যা রপ্তানি করছে তার চেয়ে অনেক বেশি। তো এগুলো একটা মানে আছে। কিন্তু ওই যে রাশিয়ার প্রেসিডেন্ট সেখানে সম্মেলনে আর একটা কথা বলেছেন, যে তিনি মোদিকেও জানিয়েছেন, জিনপিংকেও জানিয়েছেন যে আলাস্কাতে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে তার একটা সমঝোতা হয়েছে ইউক্রেনের ব্যাপারে, কি করবেন, কিভাবে ওই যুদ্ধ শেষ করবে। উনি বলছেন যে হ্যাঁ, যুদ্ধ শেষ করার ব্যাপারে মতৈক্য হয়েছে। তার মানে এখন পর্যন্ত তারা যা করছেন বা করছেন না, সেটা ওখানে কি আন্ডারস্ট্যান্ডিং হয়েছে তার ভিত্তিতে। এর ভিতরে 2 সপ্তাহ 1 সপ্তাহ তাদের উপরে যে সমস্ত বলা হচ্ছে, চরম টাইম দেওয়া হচ্ছে, আলটিমেটামের মতো করে বলা হচ্ছে, আমরা তার এই ঘোষণার আলোকে সেটাকে বিবেচনা করতে পারি। একটা ফলে যুক্তরাষ্ট্রের এই প্রেসিডেন্টের সাথে পুতিনের একটা অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক আছে, এবং সেই সম্পর্ককে তিনি জলাঞ্জলি দেবেন ভারত এবং চীনকে নিয়ে আরেকটা জোট গঠনের জন্য। এটা সম্ভব না। তারা এক ধরনের সখ্যতার চেষ্টা করছেন, সামরিক, রাজনৈতিক, অর্থনৈতিক নানা কারণে এগুলা করছেন।
কিন্তু বিকল্প একটা জোট এটা তাদের দিক থেকে নয়। এক, চীনের একটা দরকার। চীনের প্রেসিডেন্ট জির বক্তব্যে তিনি সেভাবেই বলেছেন যে ডাইরেক্ট উল্লেখ না করে বুলিং শব্দটা উল্লেখ করেছেন যে মাস্তানি কেউ আমাকে হুমকি দেবে সেটা আমরা মেনে নেব, এর দিন শেষ হয়ে গেছে, এর বিরুদ্ধে মোকাবিলা করতে হবে আমাদেরকে, এইসব কথাবার্তা তিনি বলেছেন। ভারতের প্রধানমন্ত্রী সহ তিনজন একসাথে মানে হাতে হাত মিলিয়েছেন এবং তিনি বলেছেন আমাদের মধ্যে আর বৈরিত নয়, সুসম্পর্ক বন্ধুত্ব সম্পর্ক তৈরি করতে, ভালো ভালো কথা বলছেন। কিন্তু বাস্তবটা হচ্ছে ভারত এবং চীন তাদের ভৌগোলিক সমস্যা যেটা আছে সেটা বেশ গুরুতর সমস্যা। কোন দেশ সেটার থেকে 1 ইঞ্চি ছাড় দিতে এখনো প্রস্তুত না যে আমরা মানে একটা তৃতীয় জোট গঠনের স্বার্থে নিজেদের কিছু এলাকা ছেড়ে দিতে একদিকে করবো, সেটাতে নাই। এক, 2 নম্বর হচ্ছে সেইটা ছাড়াও অর্থনৈতিক এবং রাজনৈতিক বাস্তবতায় তারা পরস্পরের শত্রু না হলেও এই মুহূর্তে তারা প্রতিদ্বন্দ্বী। এইটা বাস্তবতা। এই বাস্তবতার থেকে তারা সরে আসতে পারবে না। চীন এখন পৃথিবীর দ্বিতীয় অর্থনীতি যদি বলা হয় পশ্চিমা হিসাব মতে, কিছু অ্যাকচুয়ালি তাদের বাইং পাওয়ারের হিসাব ধরা হয় পৃথিবীর 1 নম্বর অর্থনীতিতে পরিণত হয়েছে। 2 নম্বর সামরিক শক্তি, পারমাণবিক অস্ত্রের সংখ্যা বাদ দিলে। তো সেক্ষেত্রে ভারতের জন্য সেটাও একটা থ্রেট। 2 নম্বর হচ্ছে তারা পাকিস্তানকে অস্ত্রসজ্জিত করছে চীন দীর্ঘদিন, এবং পাকিস্তানের পারমাণবিক বোমা তৈরির ক্ষেত্রে তাদের বিজ্ঞানী আব্দুল হামিদ খানের ভূমিকা প্রধান হলেও চীনও তাদেরকে টেকনোলজিক্যালি যথেষ্ট সাহায্য করেছে। ফলে এই যে কয়েকদিন আগে যুদ্ধ হলো, কয়েক মাস আগে 2 দেশের ভিতরে, ফ্রান্সের তৈরি রাফায়েল যুদ্ধ বিমান এবং মিরাজ যুদ্ধ বিমান ভারতের সেগুলাকে ফেলে দিয়েছে চীনের J-19 সম্ভবত এটা, তাদের এই মধ্যম পর্যায়ের অস্ত্র দিয়ে, যুদ্ধ জাহাজ দিয়ে, যুদ্ধ বিমান দিয়ে তারা ফেলে দিয়েছে। ফলে পাকিস্তানের থেকে তারা সরে আসবে ভারত থেকে বন্ধুত্বের জন্য, এইটাও সম্ভাবনা দেখা যাচ্ছে না নানা কারণে। এবং অর্থনৈতিক দিক থেকে চীন থেকে অনেক কিছু পশ্চিমারা, আমেরিকা এই ট্রাম্পের এই আঘাত আগে পর্যন্ত বাইডেন প্রশাসন থেকে তার আগের প্রশাসনও ভারতকে বন্ধু করার চেষ্টা করেছে, এবং বাইডেন প্রশাসন আমলে চীন থেকে অনেক প্রোডাকশন ভারতে ট্রান্সফার করা, ভিয়েতনামে নিয়েছে, লাওস, কম্বোডিয়া নিয়েছে, কিন্তু সবচেয়ে বেশি ভারতে ট্রান্সফার করা। এক, বিশেষ করে হাইটেক ব্যাপার, এগুলো ভারতে ট্রান্সফার করা প্রায় চলছিল এবং ভারতে এটা চায়। ফলে মানে তাদের এই যে ন্যাচারাল বৈরিতা, মানে বৈরিতা এই অর্থে শত্রুতা যদি আপনি শব্দ নাও করি, প্রতিদ্বন্দ্বিতা, প্রতিযোগিতা এটা থাকবে। এইসব কারণে বর্ডার, অর্থনীতি, রাজনীতি, এই সমস্ত নানা কারণে, এবং পাকিস্তান ইত্যাদির সাথে সম্পর্ক ইত্যাদি অনেক স্ট্র্যাটেজিক কারণেও তারা দুইজন ঘনিষ্ঠ মিত্র হতে পারবে না। এই এক ধরনের মানে স্ট্যাটাস কো, এক ধরনের মানে যুদ্ধংদেহী মনোভাব থেকে সরে আসা, এই ধরনের একটা সম্পর্ক তারা, কিংবা স্বার্থের সম্পর্ক থাকতে পারে, একটা স্বার্থের জন্য জোট করার দিকে তারা এগুতে পারবে, ভারত সেটা পারবে না। তো বরং এটা একটা যে ভারত এটা করে দেখাচ্ছে, আমেরিকাকে একটা চোখে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে যে আমাদের বিকল্প আছে। ফলে ভারতের অর্থনীতি কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও দাঁড়াতে পারবে, টিকে থাকতে পারবে আমেরিকার এই আঘাতের পরেও। আমেরিকাকে শেষ পর্যন্ত ভারতের ব্যাপারে সম্ভবত এই 2 দিন আগে হোক পরেও ওই 25% এক্সট্রা শুল্ক যেটা সম্ভবত তারা সেটার থেকে প্রত্যাহার করে আনবে, এবং ভারতের কৃষি ক্ষেত্রে যে চাপ সৃষ্টি করছিল সেটার থেকেও সম্ভবত যুক্তরাষ্ট্র সরকার সরে আসতে বাধ্য হবে। জি, আমি 2টো প্রশ্ন আপনার কাছে রাখবো। শুরুতে যে প্রশ্নটি রাখতে চাই সেটা হলো, আপনি বলছেন যে নতুন করে হয়তো জোট হবে না। নতুন জোটের তো আসলে দরকার নেই। ব্রিক্স এর মতো জোট যেখানে আছে সেখানে তো ভারত আছে, চায়না আছে, রাশিয়া আছে, এবং এটি নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পকে শুরু থেকে আমরা সোচ্চার দেখেছি। তিনি বলেছেন যদি ব্রিক্স কোনো বিকল্প মুদ্রা চালুর চেষ্টা করে 100% ট্যারিফ আরোপ করা হবে সদস্য দেশগুলোর, এবং ব্রিক্সকে আমেরিকা কিংবা পশ্চিমারা আসলেই কাউন্ট করছে নানা বিষয়ে। তাহলে জোট তো আছেই, সেই জোটটাকে যদি সক্রিয় করে তারা এগিয়ে নিয়ে যায় তাহলেও তো সেটি আমেরিকা কিংবা পশ্চিমাদের জন্য এক ধরনের হুমকি তৈরি করবে।
হ্যাঁ, সেটা হুমকি তৈরি করবে, সেটা এখন একটা জোট না, সেটা একটা অর্থনৈতিক প্ল্যাটফর্মের মতো হয়েছে। ওইটাও যুক্তরাষ্ট্র যে থ্রেড দিয়েছে, সেই থ্রেডের মানে দেওয়ার আগেও অলিখিত ভাবে একটা থ্রেড ছিল, ফলে তারা সেটাকে হিসাবে নিতে হবে। তাতে এমনকি সৌদি আরব, অন্যান্য ইরান সহ এটাতে এমনকি বাংলাদেশও শেখ হাসিনা আমলে ওটাকে জয়েন করার আগ্রহ প্রকাশ করেছিল। অনেক দেশ, কয়েক ডজন দেশ, ইতিমধ্যে 1 ডজন বেশি ওটাতে সামিল হয়ে গিয়েছে। তো এই ধরা যাক সৌদি আরব, সৌদি আরব কি আপনি মনে করেন মিডল ইস্টের একটা দেশ? কাতার, সৌদি আরব, ওমান, ইউনাইটেড আরব এমিরেটস, এগুলো আছে, একটা দেশ যুক্তরাষ্ট্রের অঙ্গুলি হেলনের বিরুদ্ধে কোনো কিছু করবে? এই গত কয়েক মাস আগে ট্রাম্প যখন সেখানে গিয়েছিলেন, ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার তাদের অঙ্গীকার করছে ইনভেস্টমেন্ট তাদের ব্যাপারে। তো ফলে এই জোট সেটা না, সেটা একটা প্ল্যাটফর্ম হয়েছে, কথাবার্তা বলবে। আমেরিকার বিপরীতে মুদ্রা অন্তত অদূর ইমিডিয়েট ফিউচারে একেবারে মানে 5-7-10 বছর ভিতরে সম্ভবত হবে না, এর পরে হতে পারে। এই একটা। 2 নম্বর, এই কথা বলে আপাতত শেষ করছি, সেটা হচ্ছে যে প্রত্যেক পৃথিবী ইতিহাসে প্রত্যেক শক্তির উত্থান, অবক্ষয় এবং পতনের একটা সময় আছে। ও জীবনের এই বইটা সবার পড়া উচিত, রাইজ, ডিক্লাইন এন্ড ফল অফ রোমান এম্পায়ার, সবার প্রত্যেকের পড়া উচিত। যাই হোক, এইটা জানলে বোঝা যাবে। তবে যুক্তরাষ্ট্রের এই অবক্ষয়ের সম্পর্কে বলা হয়েছে যে এই শক্তি ক্ষয়ের দিকে যাচ্ছে। অনেক বই পুস্তক লেখা হয়েছে, এই দেশের থিঙ্ক ট্যাঙ্কের লোকরা, অসাধারণ ব্যক্তিরা, পন্ডিতরা এটা লিখেছেন, ইউরোপিয়ানরা লিখেছেন। তো ফলে এইটা এমন হতে পারে যে এই যে বর্তমানে আমরা যে টানাপোড়েন দেখছি, এটার ভিতর দিয়ে বাই দি মানে মিডল অফ দি সেঞ্চুরি তাদের শক্তি আরো হয়তো কমতে পারে। তারপর কোনো একটা পর্যায়ে পৃথিবীতে কোনো মহাশক্তি কখনো চিরস্থায়ী হয়নি, ফলে একটা নতুন শক্তি বিন্যাস হবে এবং নতুন একটা জোট হতে পারে, নতুন মুদ্রা হতে পারে। একেবারে অদূর ভবিষ্যতে এখনই ব্রিক্সও জোট হচ্ছে না, এবং মানে চীন, ভারত, রাশিয়া কোনো জোট হচ্ছে, এটা আমার অন্তত ক্যালকুলেশন মনে হচ্ছে না। জি, আমি একটু মাহমুদ রেজা চৌধুরীর কাছ থেকে শুনে এসে আপনার কাছে যেটি জানতে চাইবো সেটা হলো, আপনি বলছিলেন যে হয়তো আমেরিকা তার অবস্থান থেকে সরে আসতে পারে, অর্থাৎ 50% ট্যারিফ থেকে সরে আসতে পারে, কিন্তু আজকে যদি প্রেসিডেন্ট ট্রাম্পের ট্রুথ সোশ্যালের পোস্টটা দেখেন, তিনি বলছিলেন যে ভারত আমেরিকাকে প্রস্তাব দিয়েছিল আমেরিকার পণ্যের ব্যাপারে শূন্য শুল্ক, কিন্তু দেরি হয়ে গেছে। অর্থাৎ তিনি ব্যাক করবেন না এমন একটি আভাস দিয়ে রাখছেন, যেহেতু অনেকে মনে করছেন আমেরিকা ব্যাক করবে। আর ইগো সমস্যার বিষয়টা তো আছে, এটি আপনার কাছে জানবো। মাহমুদ রেজা চৌধুরী, আপনার কাছে যেটি জানতে চাই, একদিকে ভারত আসলে অনেকে বলছেন ভারত তো বাধ্য হয়ে যাচ্ছে। ভারত যদিও আমেরিকার যথেষ্ট কৌশলগত অংশীদার বলা হতো ভারতকে আমেরিকার, এবং কোয়াডের কথা যদি আমরা বলি, কোয়াডে জাপান, অস্ট্রেলিয়া, ভারত এবং আমেরিকা তারাই আসলে জোটটা করেছে। সেই ভারত এখন চায়নামুখী হয়েছে, কিন্তু সেখানে ভারত বেশ কৌশলে অবস্থান নিচ্ছে। আপনি হয়তো খেয়াল করবেন, চায়না যাওয়ার আগেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাপান সফর করেছেন। জাপান সফর করে তাদের সাথে সম্পর্কটা ঠিক রেখে তিনি চায়নাতে আসছেন, এবং চায়নাতে যে মিলিটারি প্যারেডটি হতে যাচ্ছে, যেখানে জাপান জাপানের সিলিন্ডারের বিষয়ে তারা বার্ষিকী উদযাপন করছে, সেখানে কিন্তু নরেন্দ্র মোদী থাকছেন না, তিনি তার আগেই চলে যাচ্ছেন। অর্থাৎ চায়নার সঙ্গে সম্পর্ক হচ্ছে, কিন্তু সেটিও স্বার্থের সম্পর্ক, শর্তের সম্পর্ক, এবং কন্ডিশন দিয়েই আসলে সম্পর্কটা তৈরি হচ্ছে। বিষয়টা কি এমন, নাকি নিঃশর্তভাবে তারা বলছে যে শত্রুতা ভুলে চলো বন্ধু হই? ধন্যবাদ রুবেল আপনাকে। যাকে আমি বলতে চাচ্ছি যে আপনার প্রথম প্রশ্নের উত্তরে যে কথা শ্রদ্ধেয় মোহাম্মদুল্লাহ ভাই ব্যক্ত করলেন, টু দি পয়েন্ট, অ্যানালিটিক্যাল একটা এক্সপ্লেনেশন উনি দিলেন, এবং এর সাথে কিন্তু আপনার দ্বিতীয় প্রশ্নের একটা সম্পর্ক। আপনি এখানে আপনার প্রশ্নে দুটো শব্দ ব্যবহার করেছেন, একটা হচ্ছে বাধ্য আর একটা হচ্ছে স্বার্থ। যে কোনো রাষ্ট্রের ব্যাপারেই আপনি দেখবেন যে সম্পর্কের উন্নয়ন কিংবা অবনতি, রাষ্ট্র টু রাষ্ট্র যেটা হয়, সেটা অনেকটা বাধ্যতামূলক কারণে হয়, বাধ্য কারণে হয়, আর একটা হয় স্বার্থের কারণ। দুটো সম্পর্ক খুব ঘনিষ্ঠ। এটা আপনি বাংলাদেশের সাথেও, অন্যান্য বিশ্বের যে সম্পর্ক আছে, ইভেন ভারতের সাথেও যে সম্পর্ক আছে, সেখানেও কিছু বাধ্যবাধকতা কাজ করে, বাধ্যবাধকতার সংস্কৃতি কাজ করে, পাশাপাশি স্বার্থের মানে
সংস্কৃতিটা কাজ করে। আমি এটাকে সংস্কৃতি টার্মে ব্যবহার করতে চাই। তো এখন যে সম্মেলনটা আপনি দেখছেন, যেটা ভারত করছে চায়নার সাথে, চায়নার যে সম্মেলনে, জিনপিং এর যে সম্মেলনে ভারত অংশগ্রহণ করেছে, বা ভারত রাশা যে তাদের মধ্যে একটা একতা, একটা কথা উল্লেখ করেছে, এটাও কিন্তু স্বার্থের কারণ। কারণ আপনি স্ট্র্যাটেজিক্যালি যদি দেখেন, তাহলে দেখবেন যে এখানে আরেকটা জিনিস লক্ষ্য করা আছে, নর্থ কোরিয়াও কিন্তু এখানে মানে অংশগ্রহণ করেছে। নর্থ কোরিয়াও চায়না। তো এখন নর্থ কোরিয়া, তারপর আপনার রাশিয়া, তারপর ইন্ডিয়া, ইরান, চায়না, তারা কিন্তু একই প্ল্যাটফর্মে না। আপনি কি বলতে পারেন যে চায়না কিন্তু ইউক্রেনের যুদ্ধে কিন্তু চায়না সমর্থন দিচ্ছে ইউক্রেনের পক্ষে, তাই না? সেখানে কিন্তু ব্যাপার হয়ে যায় যে আপনি সেখানে পুতিনকে ডাকলেন, সেটা পুতিনের বিপক্ষে। দ্বিতীয়ত, আপনি চায়নাতে গেলেন, ভারত, চায়নার সাথে ভারতের সম্পর্কটা খুব একটা যে বন্ধুত্বপূর্ণ তা না। আবার যদি আপনি চিন্তা করেন যে নর্থ কোরিয়ার রোলটা কি এখানে, নর্থ কোরিয়া কি, নর্থ কোরিয়ার সাথেও কিন্তু চায়নার একটা ভালো ঘনিষ্ঠ সম্পর্ক আছে। তো সবগুলো সম্পর্ক ইন্ডিভিজুয়ালি যদি আমরা অ্যানালিসিস করি, তাহলে দেখতে হবে যে প্রত্যেকটা সম্পর্কের সাথে অন্য দেশের সরকারের, আমি জনগণ বলি না, একটা নিবিড় স্বার্থ সংক্রান্ত আছে, সম্পর্ক আছে, এবং সেটা তাদেরকে বাধ্য করে কখনো কখনো কোনো সম্পর্কের সাথে শত্রুর সাথেও হাত মিলাতে গেলে। এখন তো পৃথিবীতে প্রতিদিনই বদলাচ্ছে, এখানে শত্রুর সংজ্ঞা প্রতিদিন বদলাচ্ছে, মিত্রের সংজ্ঞা প্রতিদিন বদলাচ্ছে। সবকিছু হচ্ছে স্ট্র্যাটেজিক্যালি কার কতটা প্রয়োজন, কার সেইটা কার, সেই হচ্ছে শাসক শ্রেণী। এখানে ব্যাপারটা হচ্ছে শাসকের সাথে কিন্তু জনগণের কোনো সম্পর্ক নাই। অতএব ডোনাল্ড ট্রাম্প যেটা করছে সেটাও তার স্বার্থে করছে, তার ক্ষমতার স্বার্থে করছে, বাধ্য হয়ে করছে। কারণ সেগুলো না করলে, সে যে আপনার প্রতিশ্রুতি দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের আগে, প্রেসিডেন্ট, সেগুলো পূরণ হয় না। অর্থাৎ তিনি যা প্রতিশ্রুতি দিয়েছেন সেগুলোই উনি কাজ করছেন। এখন ডোনাল্ড ট্রাম্প আজকেও একটা কথা বলেছে যে বাণিজ্য নীতি যদি আমেরিকা সাকসেসফুল না হয়, তাহলে অর্থনীতি ধ্বংস হয়ে যাবে। পাশাপাশি একটা জিনিসও আছে, তার মানে উনি মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণকে বোঝাতে চাচ্ছেন যে আমি যে নীতিটা করছি, বাণিজ্য নীতি যে করছি, যে ট্যাক্স রুলটা করেছি, এটা আমেরিকার স্বার্থে করেছি। পাশাপাশি আপনি যদি একটা দেশের উপর 85% আর কারো উপর 50% ট্যাক্স ধারণ করেন, তাহলে একই সাথে এটাও মনে করতে হবে ওই দেশে আপনার পণ্যের ট্যাক্সটা কি হবে। সেখানেও যদি ট্যাক্সটা বেড়ে যায়, আমেরিকার পণ্যের ট্যাক্সটা যদি ইন্ডিয়াতে বেড়ে যায় কিংবা জাপানে বেড়ে যায়, তাহলে আমেরিকার অর্থনীতিও কিন্তু এখানে আঘাতপ্রাপ্ত হবে। তো এই সমস্ত কারণে চায়না দেখছে যে এগুলোকে ট্যাকেল দিতে হলে আমেরিকার সামনে একটা দ্বিতীয় প্রকল্প বা দ্বিতীয় একটা ভয় বা দ্বিতীয় একটা থটস দেওয়া যায় কিনা, তার জন্য উনি একত্রিত হয়েছেন। কিন্তু তাদের এই একত্রিত হওয়ার বা তাদের এই সম্মেলন হবার পেছনের যে ভিতটা, সেটা খুব দুর্বল ব্যক্তিগতভাবে আমার মনে হয়। তার মানে আপনি মনে করছেন যে এটা আসলে স্থায়ী হবে না, অর্থাৎ দুই পক্ষের অবস্থানই পরিবর্তন হবে, কেউই আসলে স্থায়ী সম্পর্ক তৈরি করার মতো অবস্থায় নেই। রাইট। অতএব আমেরিকার বিরুদ্ধে আপনি চাইলেই যে একত্রিত হতে পারবেন, আপাতত এখন পর্যন্ত, আজকে আপনার সাথে কথা বলা পর্যন্ত, অতটা দুর্বল আমেরিকার ইকোনমি না। আমেরিকার ইকোনমিটা অত্যন্ত সেলফ সাফিসিয়েন্ট একটা ইকোনমি, দেখায় না তারা, কিন্তু তাদের কিন্তু একটা সেলফ সাফিসিয়েন্ট একটা পাওয়ার আছে, যাই পাওয়ারের কারণে এই যে অর্থাৎ ধাক্কা মেরে ফেলে দেওয়ার মতো অবস্থা নয় যে কেউ চাইলে এসে ধাক্কা দিল, একটা স্থায়ী কাঠামো আছে। মাহমুদ রেজা চৌধুরী, আরেকটা বিষয় আপনার কাছে একটু জানতে চাই, শুধুমাত্র কি ট্যারিফের কারণেই ভারত আমেরিকার এই সম্পর্কের জায়গা থেকে নড়াচড়া করছে, নাকি এর পিছনে পাকিস্তানের ব্যাপারে যে আমেরিকার একটা নতুন ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছে? আমরা পাকিস্তানের সেনাপ্রধানকে দেখছি হোয়াইট হাউসে আমন্ত্রণ জানানো হচ্ছে, তিনি এসে নোবেলের নমিনেশনের কথা বলছেন, কিংবা পাকিস্তান থেকে নোবেলের নমিনেশন কথা বলা হচ্ছে। পাকিস্তান প্রীতিটাই, অতিরিক্ত পাকিস্তান প্রীতিটাই কি ভারতকে আমেরিকা থেকে কিছুটা নড়ে চড়ে অন্যদিকে নিয়ে যাচ্ছে? হিস্টোরিক্যালি যদি আমি দেখি, আমার চাইতে খুব ভালো বলতে পারবেন মাহমুদুল্লাহ ভাই, হিস্টোরিক্যালি যদি আমি দেখি, তাহলে পাকিস্তানের সাথে মানে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কটা সবসময় বেশি মধুর ভারতের চাইতে। সেটা যে কোনো কারণেই হোক না কেন, অনেকগুলো কারণ আছে, কারণগুলো ব্যাখ্যা করা যাবে না এই মুহূর্তে সময়ের কারণে। তবে পাকিস্তানের কে
সাথে শুধু যে এটা টেরিফের কারণেই ভারত চেপে গেছে তা না, এর সাথে আপনার গ্লোবাল একটা পলিটিক্স এর ব্যাপারও আছে, যে পাকিস্তানকে আমেরিকা কিভাবে দিচ্ছে, কিভাবে দেখছে পাকিস্তান, কারণ পাকিস্তানেরও অ্যাটমিক পাওয়ার আছে, ভারতেরও অ্যাটমিক পাওয়ার আছে। পাকিস্তানের স্বার্থের সাথে আমেরিকার স্বার্থটা কি কারণে একটু ঘনিষ্ঠ, সেটার একটা ডিফারেন্ট অ্যানালিসিস আছে, যে কারণে পাকিস্তানের সাথে তাদের সাথে, কারণ পাকিস্তান আপনি আমেরিকা তো সবসময় চায় সে বিশ্বের রাজা হবে, তাই না? কিন্তু যখন সে দেখতে চাচ্ছে বা দেখতে পাচ্ছে যে এশিয়াতে, বিশেষ করে সাউথ ইস্ট এশিয়াতে আমেরিকার প্রতিপক্ষ হয়ে গেছে চায়না এবং ইন্ডিয়া, একদিকে ইন্ডিয়া একদিকে চায়না, এইটাকে কিভাবে দমন করা যায়, এটার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র যারা বোদ্ধা আছেন, ইন্টেলিজেন্ট আছেন, তারা কিন্তু চেষ্টা করছে এটাকে কিভাবে মানে মিনিমাইজ করা যায়। মিনিমাইজ অর্থে যে ভারত এবং চায়নাকে কি করে আন্ডারমাইন করে আমেরিকা সেখানে প্রতিনিধিত্ব বা সেখানে প্রভাব রাখতে পারে। তা আমার মনে হয় না প্র্যাকটিক্যালি পৃথিবী তো বদলে গেছে, সেই অনুযায়ী কোনো দেশই না পারবে চায়না পুরো এশিয়াকে কন্ট্রোল করতে, না পারবে আমেরিকা পুরো এশিয়াকে কন্ট্রোল করতে পারে, না পারবে ভারত পুরো এশিয়াকে কন্ট্রোল করতে। এখানে কিন্তু অনেকটুকু ভাগাভাগি হয়ে যাবে, অনেকটুকু পরিষ্কার। এবং চায়নার সাথে আমি মনে করি, আমি বুঝতেই পারি, এটা মোহাম্মদ ভাই আমাকে বলতে পারবে যে আমি ভুল কিনা, আমি ভুল হতে পারি, তো আমার মনে হয় না যে ইট উইল বি ইন ওয়ান পাওয়ার শো ইদার আমেরিকা অর ইউএসএ অর চায়না। তারা যতটাই আভ্যন্তরীণ ভাবে অর্থনৈতিক ভাবে এককভাবে শক্তিশালী হন না কেন, সেটা তাদের জিওগ্রাফিক্যাল প্যারামিটারের মধ্যেই বেশি কাজ করবে। কিন্তু সেটা দিয়ে আপনি আজকের সময় কোন রাষ্ট্রই আপনার ওই রকম কৌশল দিয়ে পৃথিবীকে কন্ট্রোল করতে পারবে বলে মনে হয় না। প্রতিদিন বদলাচ্ছে তো, আমেরিকাও পারবে। জি, এবং পাকিস্তানের সবচেয়ে বড় বন্ধু চায়না, যেটা আবার আমেরিকারই শত্রু, অর্থনৈতিক শত্রু। সে পাকিস্তানের দিকেই আমেরিকারই আছে। সৈয়দ মাহমুদুল্লাহ, একটু আপনার কাছে, আপনার বন্ধু হবে কিভাবে? জি জি, সৈয়দ মাহমুদুল্লাহ, যে প্রশ্নটি আপনার কাছে করে গিয়েছিলাম, যে এই অবস্থা শেষ পর্যন্ত থাকবে না বলে মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা, রাজনৈতিক বিশ্লেষকরা, কিন্তু কে কিভাবে সরবে? আমেরিকা সরবে নাকি ভারত সরবে তার অবস্থান থেকে? কারণ আমরা জানি যে নরেন্দ্র মোদীর যথেষ্ট ইগো আছে। তিনি এর আগে জার্মান সংবাদ মাধ্যম বলছিল যে প্রেসিডেন্ট ট্রাম্প তাকে 4বার টেলিফোন করেছিলেন, তিনি একবারও টেলিফোন ধরেননি। আবার তার দেশেও তার জনপ্রিয়তা বাড়ছে, যে আমেরিকার সঙ্গে পাল্লা দিচ্ছে। যদিও চায়নাতে তার সফর নিয়ে অনেকেই সমালোচনা করছেন, ভারতের ভিতরকার কথা বলছিলাম, কিন্তু সরবেন কে? মোদী সরবেন না ট্রাম্প সরবেন? কে আসলে সমঝোতা করতে এগিয়ে আসবেন? এটা বলা মুশকিল। আমার নিজের ধারণা যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত এই কঠোর অবস্থান থেকে সরে আসবে। উনি প্রেসিডেন্ট ট্রাম্প হয়তো অনেক কথা বলবেন, উনি খুব ইগোটিস্টিক পার্সোনালিটি আছে ওনার, সেটা একটা কারণ হতে পারে যে রাষ্ট্রের দেশের কিছু অর্থনৈতিক ঝুঁকি নিয়ে ক্ষতি স্বীকার করেও তিনি হয়তো এটা ধরে থাকতে পারেন, কিন্তু তার পরামর্শ অন্যান্য সবাই মিলে তাকে হয়তো বোঝাতে সক্ষম হবেন ওই কঠোর অবস্থান থেকে সরে আসার জন্য। 2 নম্বর হচ্ছে, তিনি নিজেই যদি রাশিয়াকে ইউক্রেনের ব্যাপারে একটা সমঝোতা করে ফেলেছেন, তাদের ভিতরে কি হবে সেই একটা রূপরেখা তৈরি হয়ে গেছে, তো সে রাশিয়ার সাথে ওনারই যদি নিজের মোটামুটি স্বস্তির সম্পর্ক হয়ে যায়, রাশিয়া থেকে তেল নেওয়ার কারণে ভারতের উপর অতিরিক্ত 25% ট্যাক্স আরোপ করা, শুল্ক আরোপ করা, এটার থেকে উনি সরে আসারই তো কথা, নর্মাল ক্যালকুলেশন মনে হয়। আর পাকিস্তান ব্যাপারে আপনি যে প্রশ্ন করছিলেন একটু আগে, এটা হচ্ছে যে পাকিস্তানের সাথে দীর্ঘদিনের তাদের সম্পর্ক ছাড়াও এই যে ধরুন বাংলাদেশের পলিটিক্স এর ব্যাপারে একটু রেফারেন্স দেওয়া হচ্ছে, বাংলাদেশকে সাধারণত রিজিওনাল বড় পাওয়ার গুলোর কাছাকাছি ছোট দেশগুলো তাদের এরিয়া অফ ইনফ্লুয়েন্স হিসাবে বিবেচিত হয়। অন্য বড় শক্তিরা, মহাশক্তিরা ওইটা মোটামুটি সম্মান করে থাকে। বাংলাদেশের সাম্প্রতিক পরিবর্তন যেটা হয়েছে, এটা পেছনে আমেরিকার একটা শক্তিশালী ভূমিকা ছিল এবং ভারত এটাতে প্রচন্ড নাখোশ। এই সম্পর্কে এটার কোনো রাখা ঢাকার ব্যাপার না, এটা মানে সবাই জেনে গেছে এটা, এই একটা। তাহলে ভারতের ব্যাপারে ভারতের এখতিয়ারটাকে তারা সম্মান করছে না কেন? এটা হচ্ছে যে তারা এখানেও একদিকে তারা মনে করছে চীনের বিরুদ্ধে ভারতকে দরকার, ওই যে কোয়াড হিসেবে খুব ইম্পর্টেন্ট দরকার, কিন্তু এট দি সেম টাইম ভারত তো আবার তৃতীয় শক্তি হিসেবে আত্মপ্রকাশ করছে, তারও তো একসময় মহাশক্তির একটা ব্যাপার আছে।
আর 2 নম্বর হচ্ছে ভারত মানে এই একটাকে আমরা আরেকটু জানতে চাই। একটা একের বিষয়টা আরেকটু জানতে চাই সৈয়দ মাহমুদুল্লাহ, সেটা হলো আপনার কাছে কি মনে হচ্ছে যে হ্যাঁ বাংলাদেশের এই পরিবর্তনটা ভারত এবং আমেরিকার মধ্যে যে স্নায়ু যুদ্ধ চলছে, প্রকাশ্য যুদ্ধ চলছে, বাণিজ্য যুদ্ধ চলছে, সেখানে অনুঘটক হিসেবে খুব ভালো কাজ করেছে? ভালো কাজ হয়েছে কিনা সেটা ইতিহাস বলবে, সময় বলবে। ইতিমধ্যে বাংলাদেশের সমস্ত কাণ্ড কারখানা আমরা দেখছি, তাতে পরিবর্তন একটা দরকার ছিল। একটা কর্তৃত্ববাদী সরকারের মানে বিরুদ্ধে জনগণের বিস্ফোরণ ঘটবে, এটা প্রায় মানে অবশ্যম্ভাবী ছিল। এগুলো সব সত্য, কিন্তু এই পর্যন্ত পরিবর্তনের যে সমস্ত আমরা লক্ষণ দেখছি এবং যেভাবে জামাত এবং জামাতের সমর্থন পুষ্ট শিবিরের ছেলেপেলেরা জাতীয় মানে নাগরিক পার্টি যারা করছে, তাদের কাণ্ড কারখানা আমরা দেখছি, ৭১ বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী সমস্ত কর্মকাণ্ড দেখছি। ফলে একটা পরিবর্তন জনগণ চেয়েছিল, একটা পরিবর্তনের দরকার আছে, কিন্তু সেই পরিবর্তনের পেছনে মানে চক্রান্ত এবং নানা ধরনের প্ল্যান কাজ করেছে। এবং ওইটা এরা করুক না করুক, ওই সরকার পরিবর্তন অবশ্যম্ভাবী ছিল, যেটা আমি আবার উল্লেখ করছি। আমি কোনো কর্তৃত্ববাদী অগণতান্ত্রিক সরকারের পক্ষের লোক না, মোটেই না। ওকে, তাই মুক্তিযুদ্ধের ইয়েতে যাই হোক, তো এইটা হচ্ছে ভারতের এরিয়া অফ ইনফ্লুয়েন্সটাকে অগ্রাহ্য করে তারা করেছে, কারণ ভারতের উপরে এক ধরনের চাপ সৃষ্টি ছিল। চাপ সৃষ্টির জন্য একদিকে চীনের চাপ থাকবে ভারতের উপরে, আর যে পাকিস্তানের চাপ থাকে এই অঞ্চলেও, বার্মা, রাখাইন এই অঞ্চল মিলে ভারতের উপরে আরেকটা অতিরিক্ত চাপ তৈরি করে ভারতকে বাধ্য করে তাদের পশ্চিমের বাজার হিসেবে এবং পশ্চিমের সমরাস্ত্র গ্রহণের জন্য তাদের ইন্টারেস্টে অনেকটা বাধ্য করে একটা প্রজেক্ট, এই প্রজেক্টের অংশ হিসাবে ভারতকে একেবারে চাপ মুক্ত করে ফ্রি করে দেওয়ার পক্ষে না, এবং বাংলাদেশ তার প্রভাব বলয়ের আন্ডার থাকবে, এটা তারা চায়নি। ফলে আমার ধারণা ভারতের জন্য একটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করা এরা স্ট্র্যাটেজিক্যালি, এবং বাইডেন আমলে এটা ঠিক করেছে। যদিও তারা প্রকাশ্যে এরকম শুল্ক আরোপ করে সম্পর্কটা ছেঁড়ার পক্ষপাতী ছিল না বাইডেন আমল, কিন্তু এই বাইডেন আমলে এই বাংলাদেশের পরিবর্তনের যে প্ল্যান সেটা পুরো বাইডেন আমলে হয়েছে। ফলে এবং বাইডেন আমলে যিনি বাংলাদেশে মিস্টার হ্যাস যিনি রাষ্ট্রদূত ছিলেন, তাকে আবার মানে ওইখানে অন্য একটা দায়িত্ব দিয়ে ওই অঞ্চলে রেখে দেওয়া হয়েছে। এবং যখন মোদি প্রথম ভিজিটে হোয়াইট হাউসে আসলেন, তাকে এক সাংবাদিক, ভারতীয় সাংবাদিক প্রশ্ন করেছিলেন, আপনাদের ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল নাকি না বাংলাদেশের ব্যাপারে? তাৎক্ষণিকভাবে 1 সেকেন্ড দেরি না করে প্রেসিডেন্ট বাইডেন বলছেন যে না আমাদের। তার মানে হচ্ছে হি ওয়াজ থরলি ব্রিফড, এবং বাইডেনের সমস্ত কিছু উনি গালমন্দ করছেন, কিন্তু এই ব্যাপারে ওই অঞ্চলের ব্যাপারে যে স্ট্র্যাটেজি বানিয়ে গেছে সেটা উনি মনে করছেন ভারত যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্য সেটা খুব জরুরি, ভালো কাজ করেছে, সেটার ব্যাপারে সেটা বজায় রাখছেন বলে আমার ধারণা। এগেইন ইট ইজ মাই বিশ্লেষণ, আই মে বি রং। খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট আপনি তুলেছেন। আসলে মাহমুদ রেজা চৌধুরী, একটু আপনার কাছে জানতে চাইবো, সেটা হলো বাংলাদেশকে ঘিরে 2014 নির্বাচনের পর থেকে আমরা দেখছিলাম যে ভারত এবং আমেরিকার মধ্যে এক ধরনের শীতল যুদ্ধ চলছিল, এবং সেটা কূটনৈতিক পর্যায়ে কোনো কোনো সময় দেখা গেছে যে রিয়াকশনগুলো দেখা যাচ্ছিল। আমেরিকা চাচ্ছিল একটি নির্বাচন হোক, আবার ভারত সেখানে তাদের মূল চালিকা শক্তি হিসেবে আওয়ামী লীগকেই সাপোর্ট দিয়ে গেছে। আওয়ামী লীগের সব ধরনের নির্বাচন, সব ধরনের কার্যকলাপ, সবকিছুর পিছনে ভারত শক্তিশালী একটা ভূমিকা রেখেছে। এবং আন্তর্জাতিক বিশ্ব যখন বাংলাদেশ বিশ্ব রিয়াকশন জানাতো, ভারত বলতো অনেকটা কূটনৈতিক স্টাইলে বলতো যে এটা আমাদের এখতিয়ারের জায়গা, আমরা দেখছি, তোমরা মাথা ঘামিও না। কিন্তু এই 2024-এর পট পরিবর্তন অনেকে মনে করছেন ভারতকে একটা বড় ধরনের ধাক্কা, এবং ভারত পরবর্তীতে শেখ হাসিনাকে তার দেশে আশ্রয় দেয়া, আওয়ামী লীগ নেতাদেরকে আশ্রয় দেওয়া, সবকিছু নিয়ে এক ধরনের অস্বস্তিতেও আছে। এবং এর পিছনে যদি ভারত মনে করে, ভারতীয় গণমাধ্যম সমানে এটির জন্য আমেরিকাকে দায়ী করে গেছে এরপর গত 1 বছর ধরে। ভারত যদি আসলেই মনে প্রাণে বিশ্বাস করে আমেরিকা তাদেরকে এই ধাক্কাটা দিয়েছে হাসিনা সরকারের পতনের মাধ্যমে, সেটি কি সাম্প্রতিক যে অস্থিরতা তৈরি হয়েছে তার পিছনে কোনো ভূমিকা রাখছে বলে আপনার কাছে মনে হয় কিনা? জুয়েল, এটা খুব বিস্তারিত সংক্ষেপে একেবারে বুলেট পয়েন্ট করে বলা খুব কঠিন। আপনার
আপনাকে উত্তর দিতে। ভারত, পাকিস্তান, বাংলাদেশ এবং আমেরিকা, চায়না। এদের মধ্যে যে একটা ওই যে বলে না বাংলায় যে গরিবের বউ সবার ভাবি, ওরকম একটা অবস্থানে আমাদের অবস্থা হয়েছে স্ট্র্যাটেজিক্যালি। আমরা, আপনি যদি দেখেন যে ভারতের আমাদের 71 সালের যুদ্ধটা কিসের, আমাদের 71 সালের স্পিরিটটা ছিল আমরা একটা শোষণ মুক্ত গণতান্ত্রিক সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা কায়েম। এটাই ছিল আমাদের মূল স্পিরিটের, যত রকম স্পিরিট বলেন তার মূল বাণী, মেসেজ। কিন্তু আমরা যাদের সাহায্যে তখন 71 সালে আমাদের যে যুদ্ধটা হয়, আপনি যদি ওরিয়ানা ফালাচির বইটা পড়েন, ইন্টারভিউ দ্য হিস্ট্রি, এই বইটাতে আপনি দেখবেন সেখানে যে ওরিয়ানা ফালাচির কিন্তু একটা ইন্টারভিউ আছে। ওরিয়ানা ফালাচি আপনার ইন্দিরা গান্ধীকে প্রশ্ন করেছিল যে ভারতের ভূমিকা বাংলাদেশের ব্যাপারে বা পাকিস্তানের সাথে বাংলাদেশের কে আলাদা করে ব্যাপারে মানে ভারতের কি কোনো একেবারেই কোনো ইন্টারেস্ট ছিল না, অন্য কোনো রাজনৈতিক ইন্টারেস্ট ছিল না, নাকি জনগণের ইন্টারেস্টটাকে প্রধান করে রেখেছেন? ইন্দিরা গান্ধী স্পষ্ট সেখানে উত্তর দিয়েছে, ভারতের ব্যাপারে মানে বাংলাদেশের ব্যাপারে আমাদের একটা ইন্টারেস্ট ছিল। আমাদের সাথে যে মানে আচরণ গুলা করেছে 47 সাল থেকে, এটা পাকিস্তানের জন্য একটা রিটার্ন দেওয়া দরকার ছিল। সেটা আমরা এইভাবে রাজনৈতিক ভাবে যখন দেখেছি যে বাংলাদেশের জনগণ চাচ্ছে একটা আলাদা হতে পাকিস্তান থেকে, তখন আমরা উই ডিড আওয়ার পার্ট। এখানে কোনো মানে দেশের ভূখণ্ডের মানুষের স্বাধীনতার পিছনে কিন্তু কোনো ভূমিকা না। যুক্তরাষ্ট্র তখন দেখতে পারে, আপনি যেখানে সেপারেটলি যখন অর্ধেক পথে এবং তারপর বন্ধ করে দিতে আসলে না, সেটা ইন্টারেস্ট ছিল যে ভারত ইন্টারফেয়ার করতে পারে ওখানে যেন আপনার সাউন্ডটা মাঝে মাঝে হারিয়ে যাচ্ছে, আপনি কি একটু মাউথ স্পিকারটা কাছে নিয়ে বলবেন কিনা? জি জি। হ্যাঁ, তখন দেখা যাচ্ছে যে আমাদের যে ভূমিকাটা 71 সালে যুক্তরাষ্ট্রের ছিল এবং ভারতের ছিল, দুটাই ছিল কিন্তু বাংলাদেশের জনগণের এগেইনস্ট, পলিটিক্যাল ইন্টারেস্টের পক্ষে। যে পলিটিক্যাল ইন্টারেস্ট কি, সেটা হল কে এই ভূখণ্ডের মালিকানা নিতে পারে বা কে এই ভূখণ্ডকে প্রভাবিত করতে পারে। এখন যেটা দেখা গেছে স্বাধীনতার পরে, এই ধরেন 2024 সালে 2024 সালের বিরুদ্ধে সংগ্রাম করেছে, তাদের লক্ষ্য পূরণ হয় নাই। 71 সালে আমাদের স্বৈরাচার বা অপশাসন বা অগণতান্ত্রিক সংস্কৃতির বিরুদ্ধে যে আমরা যুদ্ধ করেছি, সেটা 53 বছর আমরা পূরণ করতে পারিনি। তা আমার মনে হয়েছে যে প্রতিটা সময় আমাদের যে রাষ্ট্রীয় পরিবর্তন গুলা হয়, এর পেছনে যে বৃহৎ রাষ্ট্রগুলা যুক্ত হয়ে যায় এবং তাদের প্রতি আমরা যখন নির্ভরশীল হয়ে যাই, তখন কিন্তু আমরা আমাদের থেকে আলাদা হয়েছে। আমার মনে আছে আপনার প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরী স্যারের অনেক বছর আগে, আজ থেকে 20-25 বছর আগে, উনি একটা প্রবন্ধ লিখেছিলেন। সেই প্রবন্ধ উনি বলেছেন যে এক সময় আমাদের শত্রু ছিল চিহ্নিত, কেয়া কাটতে হয় কেয়া খাতা হয়, এরা আমরা চিহ্নিত শত্রু হচ্ছে। আর এখন আমাদের শত্রু চিহ্নিত না, কারণ আমাদের শত্রু এবং মিত্র উভয়ের চরিত্র অভিন্ন হয়ে গেছে। অর্থাৎ আমরা যখন আমাদের ভূখণ্ডে বসে আমাদের অন্য কোনো স্বার্থকে, রাজনৈতিক স্বার্থ বা ব্যক্তির স্বার্থ বা গোষ্ঠীর স্বার্থকে প্রাধান্য দিয়ে অগ্রসর হই, তখন আমরা কোনো রাষ্ট্রের পক্ষে চলে যাই, কখনো যুক্তরাষ্ট্রের, কখনো ভারতের, কখনো আরবের, কারো না কারো নিজের পায়ে নিজে দাঁড়িয়ে। যেমন ধরেন কিউবার কথা যদি বলেন, কিউবার আমেরিকা, সেই আমেরিকার পাশে থেকেও কিউবার যে আত্মনির্ভরশীলতা এবং জনপ্রিয় দেশপ্রেম আছে, সেই দেশপ্রেম এবং আপনার একতা কিন্তু আমাদের মধ্যে নাই। অতএব এখন যে ব্যাপারটা আপনার স্পষ্ট হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে যে আমরা কিন্তু আমাদেরকে রক্ষা করতে পারছি না, কারণ আমরা নির্ভরশীল, পরনির্ভরশীল, আত্মনির্ভরশীল না। এই কারণে যুক্তরাষ্ট্র আসছে, কখনো কখনো ভারত আসে, কখনো রাশিয়া আসবে, কখনো সৌদি আরব আসবে। আমাদেরকে সবসময় আমরা একটা স্ট্র্যাটেজিক্যালি আমরা কিন্তু একটা গুড নেগোসিয়েশন পয়েন্টে আছি, কিন্তু সেই নেগোসিয়েশনটা আমরা এই বিশ্বের এই বড় বড় রাষ্ট্রের সাথে করতে পারতেছি না, আমাদের জাতীয় ঐক্যের অভাবে, আমাদের শ্রেণীগত দুরূহসন্ধির কারণে আমরা সেইটাকে আমাদের নিজেদের মর্যাদা নিজেরা রক্ষা করতে পারতেছি না বলে আমার ব্যক্তিগত অভিমত। আমি মনে করি আমার কাছে ডেফিনেটলি যারা পছন্দ করবেন না তাদের কাছেও সবার আগে বাংলাদেশ হওয়া, সবার আগে সবকিছুর আগে বাংলাদেশ হওয়া উচিত। 2024 সালে যেমন বাংলাদেশ সবার আগে মানে অগ্রসর হয়েছে নিজেদের স্বাধীনতা রক্ষা করার জন্য,
71 সালেও কিন্তু আমরা তা করেছি, কিন্তু আমাদের ওই যে একটা ভুলে যাওয়ার প্রবণতাটা বেশি। আপনি নীরজ চৌধুরী একটা বই পড়েছেন, আত্মঘাতী বাঙালি। তা আমাদের মধ্যে এই ধরনের আত্মঘাতী চরিত্রের কারণেই আমরা কিন্তু বারবার পদস্খলন ঘটছে, এখনো হচ্ছে। আজকে যদি মনে করেন যে হ্যাঁ এটা সত্যি যে ভারত কখনো ভাবিনি, কিংবা আমাদের দেশেও আমরা অনেকে ভাবিনি যে শেখ হাসিনার বা আওয়ামী লীগ সরকারে এইভাবে পতন করবে। পতন হবে বুঝেছি, কিন্তু নট ইন দিস ওয়ে, যেখানে শেখ হাসিনা প্লেনে চড়ে বা হেলিকপ্টার চড়ে পালায় যেতে বাধ্য হবে। এবং এটা কিন্তু আগের দিনও বোঝা যায়নি। তো সেই জিনিসটায় ভারতের যে একটা পররাষ্ট্রগত বলেন বা বৈদেশিক নীতি বলেন একটা ব্যর্থতা, একটা 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 থাপ্পড় খাওয়া হয়েছে আমেরিকা দ্বারা, সেটা ভারত সহজভাবে নিতে পারছে না। অতএব ভারত চেষ্টা করবে যে কোনো প্রকারেই হোক এই দেশের ভেতরে কোন রকমের অনৈক্য সৃষ্টি করে এটাকে একটা ওই যে ডিপ স্টেট বলেন বা একটা দুর্বল রাজ্য বলেন সেটা তৈরি করতে। এটা আমেরিকার বিরুদ্ধে প্রতিশোধ বলতেই পারেন, হইতেও পারে, কিন্তু কথা হলো যে তাতে সাফারটা করবে। কোশ্চেন ইজ দেয়ার, বাংলাদেশ। বাংলাদেশ। সৈয়দ মাহমুদুল্লাহ, মাহমুদ রেজা চৌধুরী একটা শব্দ ব্যবহার করছিলেন, জাতীয় ঐক্য। আমরা জাতীয় ঐক্য কথা যদি বলি, 24-এ দুপক্ষ ছিল। একটা পক্ষ ছিল যারা পালিয়ে গেছেন, একটা পক্ষ যারা এখন রাজত্ব করছেন। আমি শব্দটা রাজত্ব হিসেবেই বললাম। এই রাজত্ব করা পক্ষ, তাদের মধ্যে একটা ঐক্য আমরা 24-এ দেখেছিলাম। 25-এ এসে ঐক্য তো দূরের কথা, এখন তাদের মধ্যে কিছুদিন পর মুখ দেখা দেখি বন্ধ হয়ে যায় কিনা সেরকমই একটা আশঙ্কা আছে। কারণ ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে একটা পক্ষ বলছে যে কোনো মূল্যে নির্বাচন হতে হবে, একটা পক্ষ বলছে না আগে গণপরিষদ নির্বাচন, আর একটা পক্ষ বলছে পিআর ছাড়া কোনো নির্বাচনই হবে না। নানা ধরনের মতৈক্য আমরা দেখছি। আপনার কাছে প্রশ্ন যেটি আমার কাছে, সেই জায়গায় সেনাবাহিনী আরেকটা পক্ষ, গুরুত্বপূর্ণ পক্ষ, এবং নানা ধরনের গুঞ্জন, বিশেষ করে গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নূরের উপর হামলার পর যেভাবে নির্মমভাবে তাকে পিটানো হয়েছে সেনাবাহিনীকে দিয়ে, তারপর একটা প্রশ্ন উঠছিল, অর্থাৎ নানা ধরনের গুঞ্জন হচ্ছিল। সেই জায়গায় সেনাপ্রধান এবার আমরা দেখলাম প্রধান বিচারপতির সঙ্গে দেখা করলেন, রাষ্ট্রপতির সঙ্গে দেখা করলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করলেন। তিনি কি ইতিবাচক কোনো বার্তা নিয়ে দেখা করছেন, নাকি আসলে সেনাবাহিনীর আসলেই যে এখন বাংলাদেশে ফ্যাক্টর হিসেবে কাজ করছে সেটি আরেকটা জানান দেওয়ার মতো বার্তা আদান প্রদান হয়েছে বলে মনে হচ্ছে? বলা মুশকিল, আলামত দেখে এক একজন এক ধরনের বিশ্লেষণ করতে পারে। তো পৃথিবীর একটা কথা আমি বলি, মোহাম্মদ রেজা চৌধুরী দীর্ঘ বক্তব্য দিয়েছেন। একটা কথা হচ্ছে, কোন দেশই আসলে মানে একবারে বড় দেশ, মহাশক্তি, তারাও একেবারে সব ব্যাপারে আত্মনির্ভরশীল না। তাদেরকে অন্যদের সাথে সম্পর্ক ব্যালেন্স করে চলতে হয়, এটা একটা বাস্তবতা। আর যে দুর্বল রাষ্ট্রগুলা, অপেক্ষাকৃত ক্ষুদ্র রাষ্ট্রগুলা প্রভাব বলয়ের ভিতরে থাকে, রিয়েলিটি তাদের সেটা বাধ্য করে। তাদের চেষ্টা মানে সার্বভৌম সমতার ভিত্তি রক্ষা মেনটেন করা উচিত। এই ক্ষেত্রে একটা কথা বলি, এই কানাডার জনগণের অনেকের ভিতরে একটা প্রবাদ আছে, সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের যখন মানে ঠান্ডা লাগে, আমাদের প্রধানমন্ত্রী তখন হাসি দেন। এইটা হচ্ছে বাস্তবতা। অথচ সাইজের দিক থেকে, আয়তনের দিক থেকে, এমনকি সম্পদের দিক থেকেও কানাডা বিপুল, কিন্তু সামরিক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে তারা নিজেদের কত ডেভেলপ করেনি বলে এটা একটা বাস্তবতা। এবার আপনার যে প্রশ্ন, যেটা হচ্ছে আমাদের দেশে একবারে সব ব্যাপারে সবাই একমত হবে, পৃথিবীর কোন দেশে কোন সময়, মুক্তিযুদ্ধের সময় আমাদের দেশে হয়েছিল মোটামুটি, তখনও আমাদের একটা বিপক্ষ ছিল যারা রাজাকার বদর বাহিনী করেছে, যারা পাকিস্তানি সেনাবাহিনীর তাদের সাথে মানে যোগ সাধছে, আমাদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কাজ করেছে। ফলে শতকরা 100% লোক মুক্তিযুদ্ধের পক্ষে ছিল, এটা বলা ঠিক না মোটেই। আমরা সবাই জানি এটা সত্য না। যাই হোক, ফলে একবারে জাতীয় ঐক্য একটা মোটামুটি ভাবে ভালো পয়েন্ট গুলাতে, মূল পয়েন্ট গুলাতে, মেজর পাওয়ার গুলার মধ্যে, শক্তিগুলোর মধ্যে একটা ঐকমত্য থাকার আকাঙ্ক্ষাটা ভালো। এবং জাতীয় ঐক্য হোক বা না হোক, নির্বাচন দেওয়া হবে যদি ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচনে, সেটা হচ্ছে আসল কথা। যে কোনো সরকার আমলে যদি মানে মুক্ত অবাধ নির্বাচন হয়, স্বচ্ছ নির্বাচন হয়, যারা জিতে আসেন
তারা তাদের মতো করে দেশ শাসন করবেন, জনমত তাদের উপরে প্রভাব বিস্তারের চেষ্টা করবে এবং গণতান্ত্রিক মূল্যবোধ তাদেরকে বাধ্য করার জন্য চেষ্টা করবে, এই হচ্ছে কথা। কিন্তু এখন যতই আপনি লেখালেখি করুন, আজকে যে আমরা গণতন্ত্রের কথা বলছি, বড় বড় কথা সবাই বলছি, বিশ্লেষকরা বলছি, এই যে তারেক জিয়া সাহেব ক্ষমতায় আসবেন, বিএনপি নির্বাচন হলে বিএনপি মেজরিটি সিট পাবে অবধারিত, তৃতীয়াংশ না পান 151টা 160টা 75টা পেয়ে তো যাবেন। তো বিএনপি ক্ষমতা যাবেন, বিএনপি যিনি তারেক জিয়া তাকে ওই দলের চেয়ারম্যান ঠিক করছে। কোন প্রক্রিয়ায় তিনি ওখানে রয়েছেন? তার মা তার পিতার মৃত্যুর পরে, নিহত হওয়ার পরেও সবাই মিলে তাকে দলের চেয়ারম্যান করে দিয়েছে, সেই থেকে তিনি চেয়ারম্যান, এটার আর কোনো অদল বদল নেই। এবং তিনি তার নিজের পুত্রকে সিনিয়র ভাইস চেয়ারম্যান করেছিলেন, কিছুদিন থেকে তিনি অসুস্থ হওয়ার কারণে এবং শেখ হাসিনা আমলে তাকে কারাবরণ করতে হয়েছে বলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করে দিয়েছেন। ফলে এটা অনেকটা ক্রাউন প্রিন্সের মতো। তো এই যে কোনো ডেমোক্রেটিক প্রক্রিয়া না, এটা ব্যক্তি তারেকের বিরুদ্ধে কোনো বক্তব্য না। তারেক যে হচ্ছে একজন ভালো মানুষ, ভালো শাসক হিসাবে আত্মপ্রকাশ করবেন, আমরা শুধু হাতে প্রার্থনা করি যেন সেটা সফল হয়, তিনি ক্ষমতায় গেলে যেন আমাদের দেশের উন্নতি হয়। কিন্তু গণতন্ত্রের কথা বলছেন, প্রথমেই তো তিনি গণতান্ত্রিক কোন প্রক্রিয়ার মাধ্যমে ওই দলের চিফ হন এবং ওই দলটা তারা কিছুদিন আগে পর্যন্ত তাদের নেতারা বলছেন কিংস পার্টি হচ্ছে ডাক্তার ইউনূসের আমলে এই যে নাগরিক পার্টি ছেলেরা যেটা করেছে। কিংস পার্টি তো প্রথমে বাংলাদেশের ইতিহাসে বিএনপি হয়েছে। ক্ষমতায় থাকতে এখন থেকে 47 বছর আগে জেনারেল জিয়াউর রহমান সেই পার্টি করেছেন। ফলে কিংস পার্টি প্রথম। দ্বিতীয় কিংস পার্টি ছিল জাতীয় পার্টি, যেটাকে আবার ব্যান্ড করার উদ্যোগ চলছে। তো ফলে আমাদের দেশে আমরা কেবল একপাক্ষিক যদি চোখ বন্ধ করে, কানা চোখ করে একদিকে দোষগুলো কেবল দেখি, অন্য কিছু না দেখি। এর ফালাসিক যে ইন্টারভিউর কথা তিনি বলেছেন, এটা আমিও পড়েছি সেই বই। ভুট্টোর কথা বলেছেন, মুজিবের ব্যাপারে নেগেটিভ কথা বলেছেন, ভুট্টোকে ভালো মানে ইয়ে দিয়েছেন, স্পেস দিয়েছেন। ইন্দিরা গান্ধী কিন্তু বলেছেন বাংলাদেশের জনগণ চাচ্ছে আর আমরা সেটা সমর্থন করছি। বাংলাদেশের জনগণ চায়নি এই ঘটনা ছিল না, যে ভারত চেয়েছে বলে বাংলাদেশের জনগণ ওই মুক্তিযুদ্ধে গেছে। পাকিস্তানের কোনো অসুবিধা ছিল না, কোনো বৈরিতা তাদের মধ্যে ছিল না, কোনো দ্বন্দ্ব ছিল না। ভারতীয় উস্কানি যে বাংলাদেশের লোক মানে মুক্তিযুদ্ধে গেছে, এটা ঠিক না। বাংলাদেশের লোক নির্যাতিত হয়ে, অত্যাচারিত হয়ে, অবহেলিত হয়ে, শোষিত হয়ে মুক্তিযুদ্ধে গেছে এবং একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনকে ওরা অগ্রাহ্য করে সেটাকে ক্ষমতা হস্তান্তর রাজি হয়নি। আমার মনে হয় মাহমুদ রেজা চৌধুরী এটা বলতে চেয়েছিলেন যে ভারতের অংশগ্রহণটা নিঃস্বার্থ ছিল না। এটা ঠিক, তাদের স্বার্থ এটা কেন, কিন্তু এটা বলেননি উনি যে আমরা চাপিয়ে দিয়েছি বা আমাদের কারণে তারা। এটা বাংলাদেশের জনগণ চেয়েছে বলে মুক্তিযুদ্ধটা হয়েছে এবং ভারত নিজের স্বার্থে ডেফিনেটলি সেটা তারা সমর্থন করছে। ফলে বাস্তবতা এই আর কি। এখন আপনার বিএনপি 47তম আমরা মানে কথা বলতে পারলাম না, তো এটা দেশের দ্বিতীয় বৃহত্তম দল। এখন জামাত চেষ্টা করছে তৃতীয় বৃহত্তম হিসেবে আত্মপ্রকাশ করার জন্য এবং ওই যে আপনার আনুপাতিক নির্বাচনটা বাধ্যতামূলক না করলে নির্বাচনে যাওয়াটা ঠিক হবে না তারা বলছে। নাগরিক পার্টি বলতে একবারেই বাধা দিচ্ছে যে আমরা যাবই না এবং আমরা প্রথমে গণপরিষদ নির্বাচন। ফলে এই টানাপোড়েন থাকবে। কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, ফেব্রুয়ারিতে হবে বলে আমার ধারণা। এখন আমি আশাবাদী, ধারণা না হলে আমি আশাবাদী। মাহমুদ রেজা চৌধুরী, একটু আপনার কাছে শুনি। বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ। সৈয়দ মাহমুদুল্লাহ বলছিলেন যে এটি আসলে দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক শক্তি। একেবারে 30 সেকেন্ডে তাদের কাছে প্রত্যাশাটা আগামী দিনে, আমাদের সময় শেষ হয়ে গেছে। ধন্যবাদ জুয়েল। যে মাহমুদুল্লাহ ভাইয়ের সাথে সহমত পোষণ করি। বিএনপি ব্যাপারে উনি যেটা বক্তব্য দিয়েছেন, ইটস এ রাইট মন্তব্য। তো 47তম প্রতিষ্ঠা বার্ষিকী গেল বিএনপির। তো বিএনপি যদি সত্যিকার অর্থে, আমি একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে শব্দগুলার, সময় খুব কম পাবো আমরা, আমি 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 সংক্ষেপে করবো, বৃহত্তর কার পক্ষে কার বিপক্ষে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে, সৈয়দ মাহমুদুল্লাহ এবং মাহমুদ রেজা চৌধুরী। আমরা ভবিষ্যতে আরো এইসব বিষয় নিয়ে আলোচনা করব। আজকের মতো সময় শেষ হয়ে গেছে। দর্শক যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।
আগামীকাল আবারও আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।